আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি সামরিক যুদ্ধবিরতির অধীনে কাজ করছে, কিন্তু ওমান উপসাগরে ইরানি বাহিনী সক্রিয়ভাবে বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে গুলি চালাচ্ছে এবং সেগুলোকে ছিনতাই করছে। আমরা কিভাবে এই অদ্ভুত অচলাবস্থায় পৌঁছালাম তা বুঝতে হলে আমাদের দেখতে হবে এর আগে কি ঘটেছিল। অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন সামরিক বাহিনী পরিকল্পিতভাবে ইরানের প্রচলিত নৌবাহিনীকে ভেঙে দিয়েছিল, তাদের সাধারণ সামরিক সক্ষমতাকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল। সেই বিজয়ের জন্য চড়া মূল্য দিতে হয়েছিল। 7 সপ্তাহের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্র পুড়িয়ে দিয়েছিল তাদের সমগ্র নির্ভুল আঘাত হানার ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 45% এবং তাদের ইন্টারসেপ্টর মজুদের প্রায় অর্ধেকের মাধ্যমে। যুদ্ধক্ষেত্রের হিসাবই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে দিয়েছিল। তাদের প্রচলিত যুদ্ধজাহাজগুলো সমুদ্রের তলদেশে পড়ে থাকায় ইরানি সামরিক বাহিনী হেরে যায় মার্কিন নৌবাহিনীর সাথে সরাসরি মুখোমুখি গোলাগুলিতে লড়ার ক্ষমতা। সংঘাতটি একটি রূপ পরিবর্তনকারী অবস্থায় চলে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র প্রচলিত হামলার পরিবর্তে, যাকে তারা অর্থনৈতিক উন্মত্ততা বলে, একটি বিশাল নৌ অবরোধ আরোপ করল। এর জবাবে ইরান প্রচলিত যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে ত্যাগ করে উন্মুক্ত জলসীমায় জলদস্যুতার দিকে ঝুঁকেছে। এই সংঘাতের অস্ত্র বদলে গেছে। সফলতা এখন আর ছোড়া ক্ষেপণাস্ত্র বা ডোবানো ডেস্ট্রয়ারের সংখ্যা দিয়ে মাপা যায় না, বরং সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা এবং ইরানের কোষাগারের সচ্ছলতার উপর নির্ভর করে। মার্কিন কৌশল নির্ভর করে একটি সুনির্দিষ্ট ভৌতিক পরিধির মধ্যে। তারা আর ইরানি লক্ষ্যবস্তুর উপর বোমা ফেলছে না। এর পরিবর্তে নৌবাহিনী কার্যত দেশটির বাণিজ্যিক বন্দরগুলোতে তালা লাগিয়ে দিয়েছে এবং তাদের প্রধান লক্ষ্য হল খার্ক দ্বীপ। এটি খার্ক দ্বীপের বিশাল রপ্তানি পরিকাঠামো। যেহেতু অভ্যন্তরীণ ও বহির্গামী জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, তাই যে তেল সাধারণত এই বিশাল শিল্প পাইপলাইনগুলির মাধ্যমে ডক ট্যাঙ্কারগুলিতে প্রবাহিত হতো, তা এখন দেশের সীমানার ভিতরে শারীরিকভাবে আটকা পড়েছে। এই চিত্রায়নটি এর আর্থিক ক্ষতি তুলে ধরেছে। প্রতিদিন অবরোধটি বহাল থাকলে এটি ইরানের অর্থনীতি থেকে $500 মিলিয়ন নিষ্কাশন করে। এই ঘাটতি পুরো ব্যবস্থা জুড়ে ছড়িয়ে পড়ে। তেল রাজস্ব ছাড়া সামরিক ও পুলিশ বাহিনীর বেতন মেটানোর জন্য সরকারের কাছে নগদ অর্থের অভাব দেখা দিচ্ছে। এই অচলাবস্থা খোদ অবকাঠামোর প্রতি একটি বাস্তব হুমকি সৃষ্টি করে। যেহেতু তেল স্থানান্তরিত করা যাচ্ছে না, তাই সংরক্ষণাগারগুলো পূর্ণ হয়ে যাচ্ছে এবং উৎপাদকরা ভঙ্গুর তেলকূপগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এই প্রক্রিয়ায় কূপগুলো স্থায়ীভাবে অকার্যকর হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই অবরোধ একটি পরিকল্পিত চাপ সৃষ্টিকারী পরিস্থিতি। এটি রাষ্ট্রকে রাজস্ব থেকে বঞ্চিত করে, এর অবকাঠামো ভেঙে দেয় এবং শাসন ব্যবস্থাকে ভেতর থেকে ভেঙে ফেলার জন্য অভ্যন্তরীণ কোন্দলের ওপর নির্ভর করে। এর মোকাবিলায় ইরান ভূগোলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই কৌশলগত মানচিত্রটি হরমুজ প্রণালীকে তুলে ধরেছে। অবিশ্বাস্যভাবে সংকীর্ণ 21 মাইল চওড়া জলপথ এবং নির্দিষ্ট, লক্ষ্য করুন, লারাক ও কেশাম দ্বীপপুঞ্জের মধ্যে নৌ চলাচলের ফাঁকফোকর। ইরান তাদের ফাঁদ পাতার জন্য বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনদের এই সংকীর্ণ করিডরগুলিতে ঢুকতে বাধ্য করে। যেহেতু তাদের ভারী ডেস্ট্রয়ারের অভাব রয়েছে, তাই তারা এই বিশাল জাহাজগুলোকে আটকানো এবং ছিনতাই করার জন্য ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পোরেশন দ্বারা পরিচালিত ক্ষিপ্রগতির নৌবহরের ওপর নির্ভর করে। ট্যাঙ্কার, তারা এই হামলাগুলো চালায় একটি পরিকল্পিত সীমাবদ্ধতার সাথে। শুধুমাত্র লাইবেরিয়া বা পানামার পতাকাবাহী আন্তর্জাতিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে আইআরজিসি এমন একটি সীমার ঠিক নিচে কাজ করে, যা মার্কিন সামরিক বাহিনীকে একটি ব্যাপক সামরিক প্রতিশোধ নিতে বাধ্য করবে। এই সামরিক পদক্ষেপগুলো প্রায়শই তেহরানের কূটনৈতিক বার্তার সরাসরি বিরোধিতায় ঘটে থাকে। বেসামরিক কর্মকর্তারা যখন যুদ্ধবিরতির জন্য আলোচনা চালাচ্ছেন, তখন আইআরজিসি নৌকা হামলা অব্যাহত রেখেছে, যা একটি স্থিতিশীল চুক্তির সম্ভাবনাকে ক্ষুণ্ণ করছে। এই অবাধ্যতা একটি অংশ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বজায় রাখার একটি বৃহত্তর প্রচেষ্টা। শাসক গোষ্ঠী শহরের রাস্তায় তাদের অবশিষ্ট ব্যালিস্টিক অস্ত্রাশস্ত্র প্রদর্শন করে। এটি একটি অত্যন্ত দৃশ্যমান প্রদর্শনী, যা তাদের নিজেদের জনগণের কাছে অটল শক্তি তুলে ধরার জন্য পরিকল্পিত। তবুও সেই শক্তি বাছাইকৃত। যখন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি দাবি জানালেন 8 জন নারী বিক্ষোভকারীর নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করার দাবিতে, তেহরানের নেতৃত্ব নতি স্বীকার করে তাদের জীবন রক্ষা করে, যা এমন একটি শাসন ব্যবস্থার পরিচয় দেয় যা লক্ষ্যবস্তু ভিত্তিক বাইরের চাপের কাছে প্রতিক্রিয়াশীল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ঐক্যবদ্ধ সরকারের সাথে আলোচনা করছে না। এটি একটি বিভক্ত রাষ্ট্রের সাথে কাজ করছে, যেখানে বেসামরিক পক্ষ একটি জীবনরেখার জন্য আকুতি জানাচ্ছে, আর সামরিক পক্ষ ঠিক সেই সব কাজই করছে যা সেই জীবনরেখাকে নাগালের বাইরে রাখছে। এই লাইন গ্রাফটি সাম্প্রতিক নৌকা হামলার
স্থানগুলির বিপরীতে বিশ্বব্যাপী জাহাজ বিমার প্রিমিয়ামের চিত্র তুলে ধরেছে। ইরান মার্কিন নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে না, তারা বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনদের এমনভাবে আতঙ্কিত করতে চাইছে যাতে বিমার হার বেড়ে যায় এবং সামুদ্রিক বাণিজ্য স্থবির হয়ে পড়ে। যদি প্রণালীটি পারাপারের জন্য খুব বিপজ্জনক হয়ে ওঠে তবে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়বে, ইউরোপীয় এবং এশীয় বাজারগুলো ঝুঁকির সম্মুখীন হবে। জেট ফুয়েল, ডিজেল এবং তাদের অর্থনীতি চালু রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানির তাৎক্ষণিক ঘাটতি দেখা দিয়েছে। এই হুমকি বিশ্বজুড়ে একটি তোলপাড় সৃষ্টি করেছে। 30টিরও বেশি মিত্র দেশের সামরিক পরিকল্পনাকারীরা বর্তমানে প্রণালীটি রক্ষা করার একটি পরিকল্পনা সমন্বয়ের জন্য বৈঠক করছেন এবং আমেরিকান প্রহরা বাহিনীর ওপর নির্ভর না করে নিরপেক্ষ জাহাজ চলাচল পথগুলো খোলা রাখার পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্র তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ বহাল থাকছে এবং আমেরিকান সামরিক বাহিনী বিশ্বের বাকি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ট্রাফিক পুলিশের ভূমিকা পালনে তাদের সম্পদ সরিয়ে নেবে না। এটি ধৈর্যের এক নির্মম অচলাবস্থা, এটি একটি প্রতিযোগিতা যেখানে দেখতে হবে যে ইরানি জলদস্যুতা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ভেঙে ফেলার আগেই যুক্তরাষ্ট্র ইরানি শাসন ব্যবস্থাকে দেউলিয়া করতে পারে কিনা।